সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সঞ্জিত বৈরাগী রাজোর গোপালগঞ্জ কেজেএস পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি বাংলা দ্বিতীয় পত্রের একটি বিষয় সম্পর্কে ক্লাস করতে চাচ্ছি। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে নত্যবিধান। শিক্ষার্থীরা, নত্যবিধান সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই জানা দরকার আসলে নত্যবিধানটা কি। আমরা এইদিকে যদি লক্ষ্য রাখি বোর্ডের দিকে, তাহলে দেখতে পাবো নত্যবিধান শব্দটি লেখা আছে। এখানে নত্য শব্দের অর্থ হচ্ছে নয়ের বলতে এখানে বোঝা যাচ্ছে মূর্ধন্য এর, আর বিধান শব্দের অর্থ হচ্ছে নিয়ম নীতি বা বিধি বিধান। তাহলে আমরা এক কথায় বলতে পারি নত্যবিধান শব্দের অর্থ হচ্ছে মূর্ধন্য এর বিধি বিধান। তাহলে কথাটা দাঁড়ালো এই যে বাংলায় মূর্ধন্য এর নিয়মের বা বিধিবিধানের কথা প্রযোজ্য আছে। তাহলে বিষয়টা কি? আসলে বিষয়টা হচ্ছে বাংলা বর্ণমালায় দুইটি বর্ণ আছে, কিন্তু ধ্বনি আছে একটি, তা হলো ন, আর বর্ণ দুইটি হচ্ছে মূর্ধন্য ও দন্ত। তাহলে একটি ধ্বনির জন্য যদি দুইটি বর্ণ প্রযোজ্য থাকে, তাহলে এখানে ব্যবহারের ক্ষেত্রে একটি ঘাপলা থাকতেই পারে। সেই ঘাপলা দূর করার জন্য বাংলা ব্যাকরণে নত্যবিধানের অর্থাৎ মূর্ধন্য এর বিধিবিধানের বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। তাই আমরা সেই নিয়মটা সম্পর্কে যাচ্ছি। যে সমস্ত নিয়ম নীতির দ্বারা আমরা মূর্ধন্য এর ব্যবহার করব, আমি সেই নিয়ম নীতি সম্পর্কে কথা বলতে চাচ্ছি। যেমন প্রথম নিয়ম, ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য হয়। তাহলে ট বর্গীয় ধ্বনি বলতে কি বোঝানো হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? ট বর্গীয় ধ্বনি বলতে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এই পাঁচটি বর্ণের আগে যদি কোনো নয়ের উচ্চারণ আসে, তাহলে সেই নটি দন্তন্য না হইয়া মূর্ধন্য হয়। যেমন ঘণ্টা, কাষ্ঠ এবং কান। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে আমরা যখন বলছি ঘণ্টা, ট বর্গীয় ধ্বনির আগে নয়ের উচ্চারণ আছে বিধায় এই নটি নত্যবিধানের প্রথম নিয়ম অনুসারে একই মূর্ধন্য হবে। দ্বিতীয়টি বলছিলাম কাণ্ড। কাণ্ড হচ্ছে কয়াকার নয় ড, এখানে ড এর আগে নয়ের উচ্চারণ আছে বিধায় এটা নত্যবিধানের নিয়ম অনুসারে মূর্ধন্য হবে। দ্বিতীয় নিয়ম, রি, র এবং মূর্ধন্য স এর পরে যদি কোনো নয়ের উচ্চারণ আসে, সেই নটি দন্তন্য না হইয়া মূর্ধন্য হবে। আবার রি এর দুইটি রূপ আছে, যেমন একটি হচ্ছে রি, দ্বিতীয়টি হচ্ছে রিকার। তাহলে রি এর দুইটি রূপ। আর র, র এর আছে তিনটি রূপ, একটি র, আর একটি আছে র ফলা, আর একটি আছে রে ফলা। তাহলে এই যে তিনটি, এই যে দুইটি, পাঁচটি, মূর্ধন্য স একটি, ছয়টি, এই ছয়টি ধ্বনির পরে যদি কোনো নয়ের ধ্বনি থাকে, সেই নটি দন্তন্য না হইয়া মূর্ধন্য হবে। যেমন ঋণ, তৃণ, বর্ণনা ইত্যাদি। এবার আসি পরে। পরে অর্থাৎ রি, র, স এর পরে যদি অন্য কোনো বর্ণ থাকে, সেই সমস্ত বর্ণের পরে যদি নয়ের উচ্চারণ থাকে, তাহলে সেই নয়টি কি হবে? এখন কথা হচ্ছে রি, র এবং মূর্ধন্য স এর পরে যদি স্বরবর্ণ থাকে অর্থাৎ স্বরধ্বনি থাকে, যদি ক বর্গীয় বর্ণ থাকে, যদি প বর্গীয় বর্ণ থাকে, যদি মূর্ধন্য স, অন্তস্থীয় অ
ব, হ এবং অনুস্বর থাকে, তাহলে তার পরবর্তী সব বর্ণটি যদি ন থাকে, সেই নটি দন্তন্য না হইয়া মূর্ধন্য হবে। যেমন কৃপণ, কৃপণ শব্দটি দেখলে আমরা ঠিক পাবো, যেমন কৃ, প এবং মূর্ধন্য। এখানে রি এর পরে প ধ্বনি থাকার কারণে নটি দন্তন্য না হইয়া মূর্ধন্য হল। এই তিনটি হচ্ছে সাধারণ নিয়ম, কিন্তু নত্যবিধানে আর একটি নিয়ম আছে, সেটিকে নিয়মের মধ্যে যদিও ধরা হয় না, তথাপি নিয়ম। আমরা বলে থাকি কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়। আমরা যদি নবম শ্রেণী বা দশম শ্রেণীতে যে বইটি পাঠ্য আছে সেই বইটির দিকে লক্ষ্য রাখি, তাহলে দেখতে পাবো সেখানে একটি কবিতার মতো একটা ছন্দ দেওয়া আছে, যার মধ্যে 42টি শব্দ দেওয়া আছে। এই 42টি শব্দ, যেমন আমি তার দুই একটু উচ্চারণ করতেছি, যেমন চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, লবণ, মন, বেণুবিনা, কঙ্কন, কণিকা, এইরূপ আরো কয়েকটি লাইন সেখানে প্রদত্ত আছে। সেখানে প্রতিটি শব্দেই একটি ন ধ্বনি আছে এবং প্রতিটি নই মূর্ধন্য। এখানে এই 42টি শব্দের মধ্যে নটি যে ব্যবহৃত হয়েছে এটি মূর্ধন্য। তার এই মূর্ধন্য ব্যবহৃত হওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে যে এটি স্বভাবতই মূর্ধন্য বসে। স্বভাবতই মূর্ধন্য বসে তার কারণ হচ্ছে এই শব্দগুলো সংস্কৃত শব্দ, সেই সংস্কৃতর কাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই শব্দে নিয়ম ছাড়াই মূর্ধন্য ব্যবহৃত হয়ে আসছে, তাই এটিকে বলা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য বসে। এবার আমরা শিখলাম তিনটি নিয়ম, একটি স্বভাবত কারণ, কিন্তু এছাড়াও নত্যবিধানে আরও কিছু কথা রয়ে যায়। সেই কথার মধ্যে যেমন একটি কথা আছে, শব্দটি যদি সমাসবদ্ধ হয়ে থাকে তাহলে সেখানে নত্যবিধানের নিয়ম চলবে না, সেখানে দন্তন্যর ব্যবহার হবে, অর্থাৎ মূর্ধন্য সেখানে কোনোভাবেই বসানো যাবে না যদি নাকি শব্দটি সমাসবদ্ধ হয়ে থাকে। যেমন ত্রিনয়ন, ত্রিনয়ন শব্দটি দন্তন্য হয়েছে। এখানে তয়ে র ফালা থাকা সত্ত্বেও আমাদের নত্যবিধানের নিয়মের মধ্যে পড়ার পরেও সেখানে মূর্ধন্যর ব্যবহার হলো না। তার একমাত্র কারণ হচ্ছে শব্দটি সমাসবদ্ধ শব্দ, অর্থাৎ এখানে দেওয়া আছে ত্রিনয়ন হচ্ছে তিন নয়ন আছে যার, তাহলে শব্দটি একটি সমাসবদ্ধ শব্দ, তাতে নত্যবিধানের কোনো নিয়মই মানল না। অতএব আর একটি কথা এরকম আছে, যদি ত বর্গীয় শব্দের সাথে যুক্ত নয়ের ব্যবহার হয়। ত বর্গীয় শব্দ বলতে আমরা কি বুঝি? ত বর্গীয় শব্দ বলতে বোঝা যায় ত, থ, দ, ধ এবং দন্ত ন, এই পাঁচটি বর্ণের সাথে যদি কোনো নয়ের যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে দন্ত ন ব্যবহৃত হবে, মূর্ধন্য হবে না। নত্যবিধানের ব্যতিক্রম নিয়ম যাকে আমরা ধরে থাকি। তাহলে আমরা কি শিখলাম? আমরা নত্যবিধান সম্পর্কে জানলাম, নত্যবিধান কাকে বলে। এরপরে নত্যবিধানের কয়েকটি সূত্র শিখলাম, যে কোন কোন বর্ণের আগে মূর্ধন্য ব্যবহৃত হয়। এরপরে শিখলাম কোন ধ্বনির পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। এরপরে শিখলাম কোনো একটি ধ্বনির পরে যদি অন্য ধ্বনি থাকে, সেই ধ্বনির পরে যদি ন থাকে সেই নটি কিভাবে হবে। এরপরে শিখলাম কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়ে থাকে। এরপরে শিখলাম সমাসবদ্ধ শব্দে সাধারণত এই নত্যবিধানের নিয়ম খাটবে না। এরপরে শিখলাম যে ত বর্গীয় শব্দের সাথে যুক্ত ন কখনোই মূর্ধন্য হবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগামী ক্লাসে সত্যবিধান সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।